নমস্কার, আমি অম্বিকা সরকার ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী। আমার ক্রমিক সংখ্যা 2। আমার আজকের টপিক ডায়ালেক্ট বা উপভাষা। প্রথমেই আমি ডায়ালেক্ট বা উপভাষার উৎপত্তি সম্বন্ধে কিছু বলবো। উপভাষার উৎপত্তি। উপভাষাকে ইংরেজিতে ডায়ালেক্ট বলা হয়। এই ডায়ালেক্ট শব্দটি ফ্রেঞ্চ শব্দ ডায়ালেক্ট থেকে উৎপত্তি লাভ করেছে। আবার এই ডায়ালেক্ট শব্দটি ল্যাটিন শব্দ ডায়ালেক্টাস ও গ্রিক শব্দ ডায়ালক্টস থেকে এসেছে। ডায়ালক্টস শব্দটির অর্থ ছিল ওয়ে অফ স্পিকিং বা লোকাল ল্যাঙ্গুয়েজ। এরপর উপভাষার সংজ্ঞা। উপভাষার সংজ্ঞায় মিশেল পিয়ার্স বলেন, উপভাষা হলো একটি ভাষার আঞ্চলিক রূপ যেটি কোনো একটি ভৌগোলিকভাবে পৃথক অঞ্চলের ভাষাগোষ্ঠীর অন্যান্য ভাষাগোষ্ঠীর থেকে স্বতন্ত্রভাবে বলে থাকে। উপভাষার সংজ্ঞায় সুকুমার সেন বলেন, কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা ছাদকে উপভাষা বলে। তিনি আরও বলেন, কোনো একটি বিশেষ জনগোষ্ঠীর মানুষ যখন কোনো একটি নির্দিষ্ট ভাষার কথা বলে তখন তাদের ভাষা সম্প্রদায় বা স্পিচ কমিউনিটি বলা হয়ে থাকে। এরপর উপভাষার বৈশিষ্ট্য। 1 নাম্বার, আঞ্চলিকভাবে পৃথক বা সামাজিকভাবে পৃথক জনগোষ্ঠী থেকেই উপভাষার আবির্ভাব হয়। 2, যে কোনো উপভাষার প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি আঞ্চলিকতার মাধ্যমেই বেশি লক্ষ্য করা যায়। 3, উপভাষা পাঠের মধ্য দিয়ে কোনো বিশেষ অঞ্চলের মানুষের বৈচিত্র্যপূর্ণ তথ্য পাওয়া যায়। 4, উপভাষার বিবর্তন বা পরিবর্তনের গতি অনেক কম। উপভাষার শ্রেণীবিভাগ। সুকুমার সেন উপভাষাকে 5টি ভাগে ভাগ করেছেন। উপভাষা। উপভাষা প্রথম ভাগ হচ্ছে রাঢ়ী উপভাষা, দ্বিতীয় ঝাড়খণ্ডী উপভাষা, তৃতীয় কামরূপী উপভাষা, চতুর্থ বরেন্দ্রী উপভাষা, পঞ্চম বঙ্গালী উপভাষা। রাঢ়ী উপভাষা দেখা যায় বীরভূম, বর্ধমান, হাওড়া। ঝাড়খণ্ডী উপভাষা দেখা যায় পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর। কামরূপী উপভাষা দেখা যায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। বরেন্দ্রী উপভাষা দেখা যায় মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। বঙ্গালী উপভাষা দেখা যায় বাংলাদেশের ঢাকা, খুলনা প্রভৃতি জেলাগুলিতে। আদর্শ ভাষা ও উপভাষার পার্থক্য। প্রথমে আদর্শ ভাষা। 1 নাম্বার, আদর্শ ভাষা হলো কোনো অঞ্চলের রাজধানীতে বসবাসকারী মানুষের ভাষা। অপরদিকে উপভাষা হলো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের একটি বিশেষ জনগোষ্ঠীর ভাষা। আদর্শ ভাষা। 2 নাম্বার, আদর্শ ভাষা ব্যবহারকারীরা সমাজের মূল স্রোতের সাথে সক্রিয়ভাবে যুক্ত। অপরদিকে উপভাষা ব্যবহারকারী সমাজের মূল স্রোত থেকে অনেক সময় বিচ্ছিন্নভাবে জীবনযাপন করে। আদর্শ ভাষা। 3 নাম্বার, আদর্শ ভাষায় দেশের সকল সরকারি কাজকর্ম, আদালত, চিকিৎসা ও আইন ইত্যাদির কাজ চলে থাকে। অপরদিকে উপভাষা দেশের কোনো সরকারি কাজে কখনোই স্থান পায় না। আদর্শ ভাষা। 4 নাম্বার, আদর্শ ভাষা শিক্ষিত, সভ্য, শহরে ও মধ্যবিত্ত মানুষের ভাষা। অপরদিকে উপভাষা অনেক সময় সাধারণ মানুষ ছাড়া বিভিন্ন উপজাতির ভাষাও হয়ে থাকে। আদর্শ ভাষা। 5 নাম্বার, আদর্শ ভাষা মানুষ প্রয়োজনের জন্যই সৃষ্টি করে। অপরদিকে উপভাষা কোনো জনগোষ্ঠীর সহজাত ও নিজস্বতা। শ্রেণীকক্ষে উপভাষা শিখনের প্রয়োজনীয়তা। প্রাইমারি এবং এলিমেন্টারি স্তরের শ্রেণীকক্ষে উপভাষা সংক্রান্ত কোনো আলোচনা খুবই গঠনমূলক। নিম্নের প্রয়োজনীয়তাগুলো আলোচিত হলো। 1 নাম্বার, কোনো শিক্ষার্থীকে উপভাষার অস্তিত্ব ও অবস্থান সম্পর্কে অবগত করানো। 2, কোনো শিক্ষার্থীর মুখ নিঃসৃত উপভাষাটি তার নিজস্বতা এটা তাকে জানানো। 3, শিক্ষার্থীর উপভাষার মধ্যে তার জাতির ইতিহাস এখনও বেঁচে আছে তা জানানো। 4, উপভাষা আঞ্চলিক ভেদাভেদের কথা বললেও
শিক্ষার্থীর মনন একই সূত্রে বাঁধা, এইভাবেই সংহতি বোধ জাগরণ করা। শ্রেণীকক্ষে উপভাষা শিখনে শিক্ষকের ভূমিকা। 1 নাম্বার, শ্রেণীকক্ষে উপভাষা ব্যবহারকারী শিক্ষার্থীদের শনাক্ত করা। 2 নাম্বার, দৈনন্দিন বর্ণনার মাধ্যমে উপভাষা বিষয়ে শিক্ষার্থীর কৌতূহল সৃষ্টি করা। 3 নাম্বার, শিক্ষার্থীকে জানানো যে উপভাষা জানা বা তাতে কথা বলা কোনো দোষ বা ভুল নয়। 4 নাম্বার, উপভাষা বোঝা নয় বরং আনন্দ ও জ্ঞানের ভাণ্ডার, এই ব্যাপারটা শিক্ষার্থীদের অবগত করা।